আজকের ভিডিওতে আমরা অসমযোজী বন্ধন এবং ভিএসিপিআর থিওরি সম্বন্ধে পড়ব। তো প্রথমে আমরা দেখি যে অসমযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি। দেখো, অসমযোজী বন্ধন যখন আমি কেমিক্যাল বন্ডিং এর শুরু করেছিলাম, সেই যখন আমরা লুইস ডট স্ট্রাকচার গুলো পড়ছিলাম বিভিন্ন যৌগের ক্ষেত্রে, তখন অলরেডি আমরা অসমযোজী বন্ধন সম্পর্কে কিছুটা হলেও জেনেছি। তো এখন আমরা একটু ডিটেলসে জানবো। দেখো, অসমযোজী বন্ধন বা অসমযোজ্যতা বলতে আমরা কি বুঝি। ধরো, রাসায়নিক সংযোগে অবস্থান করেছে এরকম দুটো মৌল বা দুটো পরমাণুর মধ্যে দেখা যাচ্ছে এম আর এ, এরা একটা বন্ধন গঠন করবে। তো এম তার ভ্যালেন্স যোজ্যতা কক্ষে দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন আছে, আর এই মৌলের যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন আছে। আমরা আরো দু রকম বন্ধন সম্পর্কে জেনেছি, একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, আর একটা জেনেছি সমযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধনে কি হচ্ছিল আর সমযোজী বন্ধনে কি হচ্ছিল, ধরো এম আর এ দুটো এলিমেন্ট একটা বন্ধন তৈরি করার ক্ষেত্রে এম তার একটা ইলেকট্রন একে দিচ্ছিল, এম আর এ দুজন মিলে একটা একটা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন গঠন করছিল। এম একটা ইলেকট্রন, একটা বন্ধন গঠনে এম নিজের একটা ইলেকট্রন দিচ্ছে, এ নিজের একটা ইলেকট্রন দিচ্ছে, মানে কি করছিল, ইলেকট্রন এরা সমভাবে ব্যবহার করছিল, সমানভাবে ব্যবহার করছিল। যে এম একটা বন্ডে এম একটা ইলেকট্রন দিচ্ছে, অন্য ইলেকট্রন এ দিচ্ছে। তড়িৎযোজী বন্ধনে আমরা দেখছিলাম সব এই বন্ধনগুলো তড়িৎযোজী বলো, সমযোজী বলো কিংবা অসমযোজী বন্ধন, প্রত্যেকটা বন্ধনই কি হচ্ছিল, প্রত্যেকটা বন্ধন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনের বিন্যাস লাভ করার চেষ্টা করছিল তাদের বহিস্তম কক্ষে। তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে যেমন এনএ আর সিএল যদি থাকে, তাহলে এন এর একটা দেখা যাচ্ছে এক্সট্রা ইলেকট্রন ছিল, সেই এক্সট্রা ইলেকট্রনটা সিএল এর একটা ইলেকট্রনের ঘাটতি ছিল। এ একটা ইলেকট্রন বর্জন করছিল, করে ক্যাটায়ন তৈরি করছিল, আর সিএল সেই ইলেকট্রনটা নিয়ে অ্যানায়ন তৈরি করছিল। এভাবে এরা দুজনেই বহিস্তম কক্ষে 8টা ইলেকট্রন করে অষ্টক পূর্তি করছিল। অসমযোজী বন্ধন মানে এটা কি করবে, কোনো একটা এম আর এর ক্ষেত্রে কোনো একটা যার ইলেকট্রন দুটো এক্সট্রা আছে, কোনো একটা এলিমেন্ট, সে নিজের দুটো ইলেকট্রন দুটোই একে দিয়ে দেবে। মানে এক মানে একটা পরমাণু তার দুটো ইলেকট্রন বন্ধন গঠন করছে ঠিকই, দুজনেই বন্ধনটা ইউজ করবে, কিন্তু সেই বন্ধনে কেবলমাত্র একটা পরমাণুই দুটো ইলেকট্রনই দান করছে, একটা পরমাণুই 2 ইলেকট্রন ডোনেট করছে। তো সেই ক্ষেত্রে এটা কি হচ্ছে, সেই বন্ধন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অসমযোজী বন্ধন। তো অসমযোজী বন্ধনের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে রাসায়নিক সংযোগে অংশগ্রহণকারী দুটো পরমাণুর মধ্যে একটি পরমাণু এক জোড়া ইলেকট্রনের যদি যোগান দেয় এবং উভয় পরমাণু সেই বন্ধনটা ব্যবহার করে। তাই তো দেখছি যে একটা পরমাণু তার এক জোড়া ইলেকট্রন একজনেই দান করছে, তাতে এর কোনো হাত নেই, কিন্তু বন্ধন দুজনেই ব্যবহার করছে। তেমন বন্ধনকে আমরা তেমন এই যে মৌলটা যে বন্ধনটা তৈরি করছে সেই ধরনের বন্ধনকে আমরা কি বলবো, অসমযোজী বন্ধন। আর এই ব্যাপারটা হচ্ছে কি অসমযোজ্যতা। তো দেখো, আমরা ফরমেশন অফ NH3BF3 এটাকে একটা অ্যাডাক্ট ফরমেশন বলে, সে আমরা পরে বুঝবো। NH3 দেখা যাচ্ছে এর দুটো এই যে NH3 কিভাবে আমি দুটো লোন পেয়ার রাখছি, দেখো NH3 আর BF3 যদি একটা বন্ধন গঠন করে, তাহলে BF3 NH3 এর নিজের দুটো ইলেকট্রন কাকে দিয়ে দেবে, BF3 কে দিয়ে দেবে, দিয়ে অসমযোজী বন্ধন কিন্তু তৈরি করতে পারে। দেখো NH3 এরকম, আর BF3, NH3 BF3। এখন N এর কটা ইলেকট্রন আছে, N এর হচ্ছে এখানে কটা ইলেকট্রন আছে, দুটো, চারটে, ছটা, কিন্তু প্রত্যেক মৌল অষ্টক পূর্তি করতে চাই, ওই জন্য এখানে একটা লোন পেয়ার আছে। তো বি এর কটা ইলেকট্রন আছে, দুটো, চারটে, ছটা। এখন NH3 যদি এর এই দুটো ইলেকট্রন BF3 কে পুরোপুরি দিয়ে দেয়, তাহলে দেখো দুটো মৌলই কিন্তু অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে, NH3
NH3 কি করেছে, এখানে কি বোরন একটা ইলেকট্রন দিয়েছে এই বন্ধনটা তৈরি হতে, দেয়নি তো, N তার দুটো ইলেকট্রন BF3 কে দিয়েছে। এরকম ভাবে দুজনেই কিন্তু এখন দেখো 3 2 6 2 8, 3 2 6 2 8, এই N বলো আর B দুজনেই কিন্তু নিজেদের অক্টেট ফিল আপ করেছে। তাহলে এই যে একটা পরমাণুর দুটো ইলেকট্রন নিয়ে যে বন্ধনটা তৈরি হয়েছে, এই বন্ধনটাকে আমরা বলবো কোঅর্ডিনেট বন্ড কিংবা অসমযোজী বন্ধন। ঠিক আছে, এখন যে ইলেকট্রন দিয়ে দেয় তার ইলেকট্রন ঘাটতি হয়, তাহলে এর মাথায় প্লাস, আর যে ইলেকট্রন নেয় তার ইলেকট্রন তার মাথায় বা বেড়ে যায়, তাহলে কি হয়ে যাবে, এ মাইনাস হয়ে যাবে। তো এরকম ভাবে হচ্ছে যার কিন্তু ফরমেশন হয়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম ভাবে কিন্তু অসমযোজী বন্ধন তৈরি হয়। এছাড়া আমরা যখন প্রথম ভিডিওতে যখন Cl2O7 লুইস ডট স্ট্রাকচার গুলো যখন এঁকেছিলাম, তখন আমরা ডিটেলসে কিন্তু অসমযোজী বন্ধনের ব্যবহার অনেকটাই কিন্তু দেখেছিলাম। ঠিক আছে, যদি তোমরা আর একটা অসমযোজী বন্ধনের এক্সাম্পল দেখতে চাও, তাহলে আমরা বলতে পারি যে ধরো NH3 H প্লাস, এই যে গঠন হচ্ছে NH3 3 2 6, দুটো একটা লোন পেয়ার আছে, নিজের লোন পেয়ার দুটো দিয়ে দিতে পারে, দিয়ে দিয়ে এটা দেখো এটা কি বন্ধন তৈরি করছে, এটা একটা হচ্ছে অসমযোজী অসমযোজী বন্ধন। তাহলে অসমযোজী বন্ধন কাকে বলে আশা করি আমরা বুঝলাম। তো এবার আমরা VSEPR থিওরি পড়বো, VSEPR তত্ত্ব সম্বন্ধে পড়বো। তো VSEPR তত্ত্ব অনুসারে আমরা কি জানি, আমরা VSEPR তত্ত্ব অনুসারে বিভিন্ন অণুর আকৃতি আমরা বের করতে পারবো। ঠিক আছে, এটা আমরা ডিটেলসে পড়বো। দেখো এর কয়েকটাই VSEPR তত্ত্ব অনুযায়ী কয়েকটা সূত্র প্রথমে আমরা দেখে নেব, তারপর আমরা তার অ্যাপ্লিকেশনটা করব। তো প্রথম সূত্র কি বলেছে, যে কোনো সমযোজী যৌগের অণুর আকৃতি তার কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের, এটা যখন আমরা এক্সাম্পল দেবো তখন দেখতে পারবো এক্স্যাক্টলি কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে টোটাল, সেই ইলেকট্রন জোড়ের সংখ্যা অর্থাৎ যোজ্যতা কক্ষের বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে লোন পেয়ারের সংখ্যার উপর নির্ভর করে। এখন যোজ্যতা কক্ষে সিগমা সিগমা বন্ড পেয়ারের সংখ্যা যত হবে সেই অনুযায়ী অণুর আকৃতি ডিপেন্ড করে। দেখা যাচ্ছে সিগমা বন্ড পেয়ারের সংখ্যা 2 হয়েছে, তাহলে অণুর আকৃতি হয়ে যাবে রৈখিক। রৈখিক মানে কি, এম সরল রেখায় থাকবে, বাকি ধরো দুটো অণু সরল রেখায় আছে, তাহলে এদের মধ্যে কোণ কত হবে, 180 ডিগ্রি। যদি 3 হয় তাহলে দেখো পরে আমরা হাইব্রিডাইজেশন বের করব, হাইব্রিডাইজেশন পরে আমরা বের করব, বিভিন্ন সূত্র দিয়ে আমরা হাইব্রিডাইজেশন বের করব, করে তখন দেখব যদি হাইব্রিডাইজেশনের মান 2 বেরোয় তাহলে সেটা হবে রৈখিক, 3 বেরোলে সেটা হবে এম। তার আকৃতিটা কেমন হবে, তার আকৃতিটা আমরা বলবো ত্রিকোণীয় সমতলীয়, লাইক এরকম। ধরো MA3 একটা এলিমেন্ট, এর দেখো প্রত্যেকটা কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, 4 বেরোলে H ইকুয়াল টু হাইব্রিডাইজেশনের মান যদি 4 বেরোয় তখন সেটাকে আমরা বলবো চতুস্তলকীয়। তাহলে তার গঠন কেমন, এরকম। এটা 3D বুঝতে হবে, 3D স্ট্রাকচারে দেখো এটা সামনে রয়েছে, এটা বিলো দ্য প্লেন, এটা অ্যাবভ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন। এখানে হচ্ছে ধরো প্রত্যেকটা অ্যাটম আমি সেম রাখছি, তাহলে এখানে যে কোণটার মান হবে প্রত্যেকটা কোণ সেটা হবে কত, 104 ডিগ্রি 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, টিবিপি, টিবিপি মানে কেমন হবে, টিবিপি হলে এম ধরো একটা, এই তিনটে, এখানে তিনটে যে যদি এ থাকে, এখানে তিনটে যে মৌল এরা একটা প্লেনে রয়েছে। ঠিক আছে, আর এ হচ্ছে অ্যাবভ দ্য প্লেনে রয়েছে, এখানে যদি একটা এ থাকে এ অ্যাবভ দ্য প্লেনে, আর এখানে যদি থাকে সেটা বিলো দ্য প্লেনে, এবং এই তিনটে হচ্ছে একটা সেম প্লেনে আছে। এখানে যদি এ থাকে তাহলে এই তিনটে এ বা এই তিনটে যদি বি দিয়ে আমি বিচার করি, বি তিনটে একই প্লেনে আছে, আর এই দুটো ওপরে এ আছে, নিচে হচ্ছে এ আছে। তাহলে এদের মধ্যে যদি কোণ দেখো, তাহলে এদের মধ্যে 90 ডিগ্রি কোণ আছে। যেমন এই বিটার সঙ্গে এই এটা 90 ডিগ্রি কোণ করে আছে, এই বিটের সঙ্গে এই এটাও 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, কিন্তু এই বি আর বি এর মধ্যে, এই বি আর এই বি এর মধ্যে যে কোণটা সেটা কত ডিগ্রি কোণ, সেটা কিন্তু এই বি আর এই বি এর মধ্যে কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আবার এই এ আর এ এর মধ্যে কোণটা কত, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে টিবিপি স্ট্রাকচারে কত কত কোণ পাচ্ছি আমরা, একটা 120 ডিগ্রি পাচ্ছি,
120 ডিগ্রি কার মধ্যে? বি আর বি এর মধ্যে, দুটো বি এর মধ্যে। এ আর এ এর মধ্যে আমরা পাচ্ছি 180 ডিগ্রি, দুটো এ আর এ এর মধ্যে। আর এ আর বি এর মধ্যে আমরা কোণ যেটা পাচ্ছি সেটা হচ্ছে 90 ডিগ্রি বিটুইন এ আর বি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে টিবিপি তে আমরা 3 রকম বন্ধন কোণ পাচ্ছি, 90, 120 আর 180। অক্টাহেড্রাল মানে কমন, একটা মৌল যদি এম হয় তাহলে অক্টাহেড্রাল বলতে এরকম এখানে দেখাচ্ছে এ আছে 4টে, আর এইগুলো দেখাচ্ছে একটা আলাদা এলিমেন্টে দেওয়া আছে। তাহলে এখানে দেখো এই 4টে একই প্লেনে আছে, একটা প্লেনে বলতে একটা তলে আছে, এই 4টে একটা তলে আছে, এটা ওপরে আছে, এটা নিচে আছে। তাহলে দেখো এটা হচ্ছে একটা তলে, তাহলে এটা আর এই বন্ধনটা লম্ব না, তাহলে এদের মধ্যে কোণ কত হবে? 90 ডিগ্রি। ওই জন্য অক্টাহেড্রালে যে কোনো দুটো বন্ডের মধ্যে কোণ সবসময় হবে কত? 90 ডিগ্রি। ওই জন্য অক্টাহেড্রালে আমরা কেবলমাত্র 90 ডিগ্রি বন্ধন কোণ দেখতে পাই। এবার পিবিপি, পিবিপি মানে হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, এই টিবিপি মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ঠিক আছে, এটা কি? পিবিপি মানে পেন্টাগোনাল পিরামিডাল। তাহলে এখানে কত? 5টা। দেখো এম, এই 5টা, এখানে 5টা যদি এলিমেন্ট থাকে সেই 5টা একই প্লেনে থাকবে। যেখানে টিবিপি তে 3টে থাকছিল, এখানে 5টা একই প্লেনে থাকবে এবং উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে। সেটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেনে একটা থাকবে, বিলো দ্য প্লেনে একটা থাকবে। তাহলে কটায়? এ হচ্ছে 7টা। তাহলে এখানে কোণ 3 রকম হয়, একটা হচ্ছে 72, একটা 90, আর একটা হচ্ছে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আমরা ডিটেলসে পড়বো। এর পরে যেটা আসবো সেটা হচ্ছে একটা মৌলের কি হয়, সেখানে নিঃসঙ্গ হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কেমন কেমন প্রভাব ফেলে। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে দ্বিতীয় সূত্রটা কি, তারপরে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটু আগে পরে হয়ে গেছে স্লাইড গুলো। তো দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র তাহলে আমরা কি দেখলাম যে ভেসপার হাইব্রিডাইজেশন কি করে বের করব আমরা, সেটা হচ্ছে দেখলাম। কি করে বের করব সেটা দেখিনি এক্স্যাক্টলি। আমরা দেখেছি যে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কেমন হলে তার আকৃতি কেমন হয়, হাইব্রিডাইজেশন 2 হলে তার আকৃতি কেমন হবে, 3 হলে তার আকৃতি কেমন হবে মৌলগুলো, সেটা আমি দেখেছি। এবার দেখবো দ্বিতীয় সূত্রে কি বলেছে যে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে লোন পেয়ার, একটি বন্ধন ইলেকট্রন জোড়ের তুলনায় কেন্দ্রীয় পরমাণুর অধিক নিকটবর্তী। মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণুর বেশি কাছে অবস্থিত, ওই জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু বেশি পরিমাণ রিপালশন ঘটায়। যেমন কি? যেমন একটা একটা যৌগের ক্ষেত্রে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটো থাকে, তাহলে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যে পরিমাণ বিকর্ষণ তৈরি করবে সেটা হচ্ছে সব থেকে বেশি হবে। যে একটা যদি একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ার থাকে, কিংবা যদি একটা দুটোই বন্ড পেয়ার থাকে, তার থেকে সব থেকে বেশি রিপালশন তৈরি করবে কি? লোন পেয়ার আছে। এগুলো আমরা পড়বো ডিটেলসে যখন আমরা অণুগুলোর গঠন শিখবো, এর অ্যাপ্লিকেশন গুলো শিখবো। তখন আমরা ধরো H2, তার দুটো লোন পেয়ার আছে, আর H2 এর আকৃতি বা গঠন হচ্ছে এরকম। H2O, ও এর দুটো লোন পেয়ার আছে আর দুটো বন্ড পেয়ার আছে। এই লোন পেয়ার কি করে? নিজেদের মধ্যে যে পরিমাণ রিপালশন করবে সেটা কিন্তু প্রচুর বেশি হয়। কার থেকে? এই লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে যে পরিমাণ রিপালশন করে, এটা যদি এ দিই, এটা যদি বি দিই, আর এই বন্ড পেয়ারের মধ্যে রিপালশন যদি সি দিই, তাহলে সব থেকে বেশি রিপালশন হবে লোন পেয়ার আর লোন পেয়ারে। তাহলে বি এর রিপালশন সব থেকে বেশি, অর্ডার অফ রিপালশন বা বিকর্ষণ লোন পেয়ারের সব থেকে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, সবার লাস্টে বন্ড পেয়ার। আশা করি এবার ব্যাপারটা বুঝতে পেরেছো। আবার যদি ইলেকট্রন জোড় মধ্যস্থ কোণের মান, মানে দুটো ইলেকট্রন জোড়ের মাঝখানে কোণ যদি 180 ডিগ্রি হয়, তখন তার বিকর্ষণ বল সব থেকে কম হয়। মানে কি দেখাচ্ছি, এরকম আছে। তাহলে বন্ধন কোণ কত? এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর মধ্যে রিপালশন অনেকটা কম, সব থেকে কম রিপালশন, সবচেয়ে কম। বা দুটো লোন পেয়ার দেখাচ্ছি আমাদের রাখতে হবে কোনো অ্যাটমে, তাহলে দুটো লোন পেয়ারে যদি আমি এরকম উপরে একটা নিচে একটা রাখি, তাহলে তার রিপালশন কি হবে? সব থেকে কম হবে। মানে দুটো লোন পেয়ার নিজেরা সব থেকে দূরে বলতে 180 ডিগ্রি কোণে থাকতে পারে। আশা করি ব্যাপারটা বুঝছো। যে এম যদি এরকম যদি কিছু এলিমেন্ট থাকে, তাহলে এম এর যদি দুটো লোন পেয়ার থাকে, তাহলে লোন পেয়ার দুটোকে আমরা 180 ডিগ্রি কোণে সবসময় রেখে দেবো। কত কোণে রেখে দেবো? 180 ডিগ্রি কোণে সবসময় রেখে দেবো, যাতে তাদের বিকর্ষণ বলটা
দুটোর বিকর্ষণ যদি যাতে কম হয়, তাই তো, দুটোর বিকর্ষণ যাতে যদি কম হয়। এখন এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাব যদি আমরা বলতে চাই যে কেমন, সুষম চতুস্তলকীয় বলতে একটু আগে যখন আমরা আকৃতিগুলো পড়েছি বিভিন্ন এলিমেন্টের, তখন আমরা দেখেছি যে সুষম চতুস্তলকীয়, যেমন পরে দেখবে যে আমি গঠনগুলো কিভাবে লিখছি। সুষম চতুস্তলকীয় মানে কি বলেছি, MA4, তাই তো, MA4 সুষম চতুস্তলকীয়, তার মানে এখানে একটাও লোন পেয়ার নেই, তাই তো, এখানে একটা লোন পেয়ার আছে, দেখো লোন পেয়ার নেই, তাহলে এখানে স্টেরিক নাম্বার হচ্ছে কত, হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে 4টে, মানে হাইব্রিডাইজেশন 4, ঠিক আছে। NH3 অণুর গঠন যদি দেখো, তাহলে NH3 অণু হচ্ছে NH3, ঠিক আছে, এটা সামনে আছে, এই হাইড্রোজেনটা পিছনে আছে, ঠিক আছে, NH3। আর H2 যদি দেখো তাহলে H2O এরকম। তো এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে দেখো এর কোনো লোন পেয়ার নেই, এটার কোনো লোন পেয়ার নেই, ওই জন্য এর যে সুষম চতুস্তলকীয় হলে কি বলেছি, তার বন্ধন কোণ কত হবে, এর আগের স্লাইডে আমরা আলোচনা করেছি যে 109°28'। তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কোনো চেঞ্জ হবে না, এর বন্ধন কোণ সবসময় 109°28'ই থাকবে, তাহলে এর বন্ধন কোণ সবসময় কত থাকবে, 109°28'। কিন্তু NH3 ক্ষেত্রে কি হচ্ছে, NH3 ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, আর H2 এর ক্ষেত্রে কটা লোন পেয়ার আছে, দুটো। তাহলে আমরা বিচার করছি যে এই N H N আর H H N আর H এই বন্ধন কোণটা কত হবে সেটা আমরা দেখছি। তো এদের মধ্যে বন্ধন কোণ কত হবে, এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হবে, এই লোন পেয়ার এদের একটু চেপে দেবে, ওপর থেকে নিচে ইলেকট্রন লোন পেয়ার চেপে দিচ্ছে, ফলে এই বন্ধন কি হয়ে যাবে, এই বন্ধন আর একটু, এই দুটো এই বন্ধন একটু কাছাকাছি চলে আসবে, একটু কাছাকাছি চলে আসবে, তাহলে বন্ধন অ্যাঙ্গেল, যদিও এটাও তো কত, এরও স্টেরিক নাম্বার কত, 1 2 3 4, তাহলে এরও যদি স্টেরিক নাম্বার 4 হয়, তাহলে এরও বন্ধন কোণ কত হওয়ার কথা, 109°28', যেটা একটা পারফেক্ট টেট্রাহাইড্রালের হয়, পারফেক্ট টেট্রাহাইড্রাল সিস্টেম, টেট্রাহেড্রালের বন্ধন কোণ সবসময় হয় 109°28'। তাহলে এরও 4 লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, স্টেরিক নাম্বার বলতে কি বুঝি আমরা, স্টেরিক নাম্বার বলতে বুঝি সূত্র নাম্বার 1 হাইব্রিডাইজেশন আমরা পড়েছি, স্টেরিক নাম্বার ইকুয়াল টু লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারকে আমরা বিপি দিয়ে লিখছি। তাহলে NH3 এর ক্ষেত্রে কি হবে, লোন পেয়ার কটা, একটা, বন্ড পেয়ার কটা, 3টে, তাহলে 3 আর 1 4। এখন স্টেরিক নাম্বার 4 হলে কি হবে, সেটা হচ্ছে sp3 হবে, তার মানে টেট্রাহাইড্রাল, তাহলে বন্ধন অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল কত, 109°28'। কিন্তু যেহেতু একটা লোন পেয়ার আছে, এই লোন পেয়ার ইলেকট্রনকে ইলেকট্রন বিকর্ষণের দ্বারা চাপছে, ফলে এই বন্ধন কোণ কিছু হলে নিচে সরে আসবে, তাহলে 109 একটু কম্প্রেসড হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে আসছে, মানে বন্ধন কোণ একটু কমে যাচ্ছে, সেটা কত হবে, নিয়ারলি ইকুয়াল টু 107° মতো একটা এর বন্ধন কোণ হবে। কিন্তু H2 এর ক্ষেত্রেও স্টেরিক নাম্বার কত, স্টেরিক নাম্বার কত, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের সংখ্যা, তাহলে লোন পেয়ার দুটো, বন্ড পেয়ার দুটো, তাহলে 2 আর 2 4, তাহলে এও তো পারফেক্ট টেট্রাহেড্রাল হওয়ার কথা, তাই না, পারফেক্ট টেট্রাহেড্রাল হওয়ার কথা। কিন্তু এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাব আমরা কেন পড়ছি, যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ছিল না, ওই জন্য কি করেছে, যত এর বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল, এ কিন্তু নিজের বন্ড অ্যাঙ্গেল ততই দেখাচ্ছে, তাই না, যত হওয়ার কথা ছিল ততই কিন্তু দেখাচ্ছে। কিন্তু তুমি যে NH3 এর কথা বলছো, NH3 কিন্তু যেহেতু একটা লোন পেয়ার আছে, H কে কম্প্রেসড করে বন্ড অ্যাঙ্গেল কত করে দিচ্ছে, 107°। এখন H2 এর কেসে বন্ড দুটো লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার মানে এখানে যে পরিমাণ NH3 এর ক্ষেত্রে একটা লোন পেয়ার যে পরিমাণ বিকর্ষণ করছিল, ওপর থেকে যে পরিমাণ ঠেলছিল, এখানে কি করবে, দুটো লোন পেয়ার মানে আরো বেশি বিকর্ষণ, তাহলে এরা ঠেলছে, ফলে এই H আরো কাছে চলে আসবে, তাহলে H যদি কাছে চলে আসে, H বন্ধন কোণ কি হবে, আরো কমে যাবে, এর 107° হলে এর আরো কমে যাবে, সেটা নিয়ারলি ইকুয়াল টু কত হয়, 104° মতো। তাহলে আমরা দেখছি যে এখানে তিনটেই চতুস্তলকীয় সিস্টেম, তিনটেই হচ্ছে চতুস্তলকীয় সিস্টেম, কিন্তু ম্যাটার করছে কি, এদের বন্ধন কোণে প্রভাব ফেলছে কোন জিনিসটা, এদের বন্ধন কোণে প্রভাব ফেলছে হচ্ছে এদের লোন পেয়ারের উপস্থিতি। তাহলে লোন পেয়ারের উপস্থিতি কিন্তু হাইব্রিডাইজেশন বা স্টেরিক বন্ধন কোণকে কিন্তু বন্ধন কোণের
আকৃতির ওপর কিন্তু তীব্রভাবে প্রভাব ফেলে, বন্ধন কোণকে কিন্তু চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তো দ্বিতীয় সূত্র আমরা পড়েছি, লোন পেয়ার এফেক্ট আমরা পড়েছি। এবার আমরা পড়বো যে তৃতীয় সূত্র, ভিএসিপিআর এর যে থিওরি, তার তৃতীয় সূত্র আমরা পড়বো। সেটা কি বলেছে, যে দুটো এলিমেন্ট যদি থাকে এও বন্ধন কোণের কথা বলেছে। ঠিক আছে, বন্ধন কোণ কত হবে, কেমন হবে বলেছে। আমরা দুটো এক্সাম্পল নিয়ে বুঝি। NH3 আমরা স্ট্রাকচার কেমন এঁকেছি, এটা ছিল আমাদের কি NH3, তাই তো। NH3 NF3 মানে কত হবে, এরও 4 স্টেরিক নাম্বার, তাহলে NF3, তাই তো, NF3। এখন তৃতীয় সূত্র বলেছে যে আচ্ছা বলো একটা জিনিস, বলেছি এন আর এইচ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ইলেকট্রোনেগেটিভিটি এন এর বেশি। তাহলে এই বন্ধন জোড়ের ইলেকট্রন, আমরা ইলেকট্রোনেগেটিভিটিতে কি পড়েছি, যে বন্ধন জোড়ের ইলেকট্রন তার দিকে সরে যাবে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাই এই বন্ধন জোড়ের দুটো ইলেকট্রন আছে, সেটা কার দিকে সরে বেশি থাকবে, এন এর দিকে। তাহলে এটা এন এর দিকে বেশি এগিয়ে থাকবে, এরও এন এর দিকে বেশি এগিয়ে থাকবে, এরও এন এর দিকে বেশি এগিয়ে থাকবে। তাহলে কি হবে, এই কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের মান কি হবে, অনেক বেশি হবে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের মান যদি বেশি হয়, এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হচ্ছে, ফলে কি করবে, এই এইচ আর এইচ বন্ধনকে কি করবে, ফেলে দেবে আর সরে যাবে। তাহলে এন এইচ এন এইচ, এইচ এন এইচ বন্ধন অ্যাঙ্গেল কত হয়ে যাবে, এর ক্ষেত্রে বেশি হয়ে যাবে। যা হওয়ার কথা ছিল 109°28', তার থেকে বন্ধন অ্যাঙ্গেল কি হয়ে যাবে, বন্ধন অ্যাঙ্গেল কিন্তু তার থেকে বেশি হয়ে যাবে। কিন্তু NF3 ক্ষেত্রে কি হবে, NF3 ক্ষেত্রে এন আর এফ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিনের বেশি, তাই তো। তাহলে ফ্লুরিনের কাছে যদি এই বন্ধন জোড়ে ইলেকট্রন যদি ফ্লুরিনের দিকে বেশি সরে আসে, তাহলে কি হবে, এই কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কি এর মতন বাড়বে, তাহলে বাড়বে না। তাহলে এর কিন্তু বন্ধন কোণের মান কি হবে, বন্ধন কোণের মান কমে যাবে। ঠিক আছে, তাহলে বন্ধন কোণ কার বেশি, NH3 গ্রেটার দেন কি হবে, NF3। তাহলে এবার সূত্রটা আমরা যদি দেখি, যে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে, ইলেকট্রন জোড়গুলো কি হবে, কেন্দ্রীয় পরমাণুর তত কাছে চলে আসবে, যেটা NH3 ক্ষেত্রে হচ্ছে, এবং বিকর্ষণের মাত্রা বেড়ে যাবে, ফলে বন্ধন কোণ কি হবে, বন্ধন কোণ কিন্তু বেড়ে যাবে। এবার আমরা চতুর্থ সূত্রটা দেখি, ভিএসিপিআর এর চতুর্থ সূত্র বলছি, ইলেকট্রন ইকুয়ালিটির বিকর্ষণের ক্রম বহু বন্ধন বহু বন্ধন। যদি কোনো সিস্টেমে বেশি বহু বন্ধন থাকে, বহু বন্ধনের বহু, তারপরে সব থেকে বিকর্ষণের মাত্রা বেশি, এবং বিকর্ষণের মাত্রা যদি বেশি হয়, তাহলে কি হয়ে যাবে, দূরে চলে যাবে তারা পরস্পরের থেকে, পরে বন্ধন ক্রম বৃদ্ধি পেয়ে যাবে, বহু বন্ধন এক বন্ধন, তারপর হচ্ছে এক বন্ধন এক বন্ধন। ঠিক আছে, তো এখানে দেখো দুটো ইথিলিন, এটা ইথিলিন, তাহলে ইথিলিনের এর বন্ধন কোণ হওয়ার কথা কত, এটা sp2 সিস্টেম, তাহলে sp2 মানে 180°, সরি 120° হওয়ার কথা, কিন্তু হয়েছে কত, বন্ধন কোণ কমে গেছে। ঠিক আছে, এর ক্ষেত্রে হওয়ার কথা ছিল কত, 120°, কিন্তু বন্ধন কোণ কি হয়েছে, বন্ধন কোণ হয়ে গেছে তোমার 112°। ঠিক আছে, 112° হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে আমরা দেখো এখানে একটা এক্সেপশন আমরা দেখবো, এক্সেপশন কেন বলেছি সেটা বুঝবে। দেখো PH3 আর একটা আছে হচ্ছে PF3। এখন আমরা যে প্রবাবলি তৃতীয় সূত্রটা পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যত বেশি হবে তার বন্ধন কোণ তত কি হয়ে যাবে, বন্ধন কোণ তত কেন্দ্রীয় পরমাণু, সেটা বলতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর যদি ইলেকট্রোনেগেটিভিটি এই প্রান্তীয় পরমাণুর থেকে বেশি হয়, তাহলে ইলেকট্রন জোড় এই কেন্দ্রীয় পরমাণুর কাছে চলে যাবে, ফলে এখানে যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, এখানে একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, তার ফলে বন্ধন কোণ কি হবে, বেড়ে যাওয়ার কথা, তাই তো। তাহলে বন্ধন কোণ হওয়ার কথা কার বেশি, বন্ধন কোণ হওয়ার কথা হচ্ছে PH3 গ্রেটার দেন PF3 হওয়ার কথা, PH3 গ্রেটার দেন PF3। কিন্তু কিন্তু দেখো ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2p5, তাহলে 2p5, মানে p অরবিটালে ইলেকট্রন আছে, 2p অরবিটালে বেশ ভালো ইলেকট্রন আছে। এখন ফ্লুরিনের হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, ফ্লুরিন বলছি, ফসফরাসের আছে কি ভ্যাকেন্ট অরবিটাল। ঠিক আছে, ভ্যাকেন্ট অরবিটাল, এটা হচ্ছে 3p ব্লক এলিমেন্ট। ঠিক আছে, ফসফরাস মানে কত,
ফসফরাস মানে ইলেকট্রনিক বিন্যাস কত? 15, তাই তো? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3, তাই তো? 15 হচ্ছে, হ্যাঁ 15। তাহলে 3s2 3p3, তাহলে পি অরবিটালেও ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তাহলে 3 আর আকৃতিও বড়, তাই তো? তাহলে কি হবে, এই ফ্লুরিনের কি আছে? ফ্লুরিনের লোন পেয়ার আছে। তাহলে ফ্লুরিন কি করতে পারে, এর এই লোন পেয়ার চাইলে লোন পেয়ার এই পি এর ফাঁকা অরবিটালেও কিন্তু দিতে পারে। তাহলে যদি ফাঁকা অরবিটালে দিয়ে দেয় তাহলে কেমন এর গঠন কেমন হয়ে যাবে? পি এফ, এই দুটো এফ, আচ্ছা পি দুটো ইলেকট্রন একে দিয়ে দিল, তাহলে এফ এর মাথায় কি হবে? ঘাটতি হলো, দিলে নিজের ইলেকট্রন দিয়ে দিয়েছে, যে দিয়ে দিয়েছে তার মাথায় কি হবে? ঘাটতি, তাহলে প্লাস দিলাম। এখানে ডবল বন্ড হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন দিয়ে আর দুটো ইলেকট্রন দিয়েছে, একটা বন্ড তৈরি হয়ে গেছে। আর এই ইলেকট্রনটা নিয়েছে মানে এর মাথায় কি চার্জ হয়ে যাবে? এর মাথায় কি চার্জ হয়ে যাবে? নেগেটিভ চার্জ হয়ে যাবে। এখন কি হবে, তাহলে পি এফ বন্ধন ক্রম একের বেশি, বন্ড অর্ডার কি হয়ে যাচ্ছে? বন্ড অর্ডার বলতে বন্ধন ক্রম আগে একটা ছিল, পি এফ এর এই বন্ধন ক্রম একটা বন্ধন ছিল, এখন কটা হয়ে গেছে? দুটো বন্ধন ক্রম হয়ে গেছে। ফলে বন্ধনের কি হয়েছে? বন্ধনের সূত্র 4-এ আমরা করেছি কি? বন্ধনের মাল্টিপ্লিসিটি, মাল্টিপ্লিসিটি, মাল্টিপ্লিসিটি বা বহুপতা, বহুপতা, বন্ধনের বহুপতা গ্রেটার দেন 1, মানে একের বেশি হয়ে যাচ্ছে। এবার আমরা জানি কি, বহুপতা যত বাড়ে তাদের মধ্যে বিকর্ষণ বল তত কি হবে? বিকর্ষণ বল তত বাড়বে, তাই তো? তাহলে বন্ধন ক্রম যদি বাড়ে তাহলে বিকর্ষণের বল মান তত, এদের মধ্যে এফ পি এফ এদের মধ্যে বিকর্ষণ বল তত বাড়বে। ফলে কি হবে, এই যে দুটো, এখানে দুটো বন্ধন এখানে একটা বন্ধন, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল যদি বাড়ে তাহলে কি হবে? পি সরে সরে অবস্থান করবে এরা, তাহলে বন্ধন যা ছিল তার থেকে বন্ধন কোণ কি হয়ে যাবে? বন্ধন কোণ কি হয়ে যাবে? অবশ্যই বেড়ে যাবে। এই এফ দূরে দূরে গিয়ে অবস্থান করবে, সরে যাবে একে অপরের থেকে, তাহলে এফ পি এফ বন্ধন কোণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে যদিও বন্ধন হওয়ার, কিন্তু যদিও হওয়ার কথা ছিল, কার বেশি হওয়ার কথা ছিল? পিএইচ3 বেশি হওয়ার কথা ছিল, কোন সূত্র অনুসারে? তৃতীয় সূত্র অনুসারে পিএইচ3 বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি? এক্স্যাক্টলি হবে বন্ড অ্যাঙ্গেল অফ পিএফ3 গ্রেটার দেন কি? পিএইচ3। এটা কিন্তু তাহলে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? কেন এটা হচ্ছে? এটা হচ্ছে কেন, কারণ এটা হচ্ছে ফ্লুরিনের ফ্লুরিনের ফিল্ড টুপি অরবিটাল থেকে, ফিল্ড টুপি অরবিটাল থেকে ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে কোথায়? ভ্যাকেন্ট অরবিটাল অফ ফসফরাস, ভ্যাকেন্ট অরবিটাল অফ ফসফরাসে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, যার জন্য বন্ধনের বহুপতা বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বৃদ্ধি পাচ্ছে। সুতরাং দুটো এফ পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, এবং যেহেতু পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে এদের মধ্যে বন্ধন কোণ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আশা করি এটা আমরা বুঝলাম। এটা যদি বোঝো তাহলে এটা একদম সেম কনসেপ্টের উপরে বেস করে দেখো, H2O, Cl2O আর হচ্ছে F2O। তাহলে এখানে হওয়ার কথা কি, যদি তুমি এই দুটোর মধ্যে বিচার করো এই দুটোর মধ্যে, তাহলে বন্ধন কোণ বা এই দুটোর মধ্যে যদি বিচার করো তাহলে হওয়ার কথা কি? অক্সিজেন ইলেকট্রনেগেটিভিটি বেশি, তাহলে লোন পেয়ার অক্সিজেনের কাছে যাওয়ার কথা, এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বৃদ্ধি পাওয়ার কথা। আর বৃদ্ধি পেলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ যদি বৃদ্ধি পায় তাহলে OH2 বন্ধন কোণ অনেক বৃদ্ধি পাওয়ার কথা, সবার থেকে বেশি H2O, সবার থেকে বেশি এর হওয়ার কথা ছিল। কিন্তু তাই কি হয়? কখনোই না। কেন হয় না? কারণ এর ক্ষেত্রে দেখো অক্সিজেনের কি আছে? ফিল্ড টুপি অরবিটাল, তাই তো? আর সিএল এর আছে ভ্যাকেন্ট মানে খালি, তাই তো? খালি 3p অরবিটাল। তাহলে অক্সিজেনের এখানে লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার। এ চাইলে কি করতে পারে? নিজের এই লোন পেয়ার সিএল এর এখানে দিয়ে দিতে পারে। তাহলে কেমন ফরমেশন হবে? ও দিয়ে দিচ্ছে, তাহলে ও এর মাথায় পজিটিভ, এখানে বন্ধনের ডবল বন্ড হয়ে গেল, সিএল নিল, তাহলে এর মাথায় মাইনাস, এখানে আর একটা সিএল ছিল। তাহলে বন্ধন যেই একটা বন্ধন ছিল, যেই বন্ধন একের বেশি হয়ে গেল কি হবে? এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বা বিকর্ষণ কি হবে? রিপালশন অনেক বেড়ে যাবে। তো এখন যদি রিপালশন বেড়ে যায় তাহলে বন্ধন কোণও কি হবে?
বন্ধন কোণও অবশ্যই কি হবে, বেড়ে যাবে। ওই জন্য এখানে যদি তুমি বন্ধন কোণ দেখো তাহলে Cl2 এর বন্ধন কোণ কিন্তু সবার থেকে বেশি। কিন্তু এই দুটোর ক্ষেত্রে দেখো কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, এরও 2p অরবিটাল আর এর তো 1s অরবিটাল, এরও 2p অরবিটাল, এরও 2p অরবিটাল, সুতরাং এর মতো ইলেকট্রন দানের পদ্ধতি এখানে কিন্তু আর আসে না। ওই জন্য এখানে কি হয়, এখানে কিন্তু ওই যে আমরা VSEPR এর থার্ড রুলটা পড়েছিলাম যে H2O আর OF2 এর মধ্যে কে বেশি এ করবে। দেখো ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রননেগেটিভিটি ফ্লুরিনের বেশি, তার মানে ইলেকট্রন এদিক থেকে এদিকে চলে আসছে, তার মানে এখানে রিপালশন কমে যাচ্ছে, ফলে বন্ধন কোণ F2 এর কিন্তু কমে যাচ্ছে। তারপরে H2O কেন, কারণ H2 এর ক্ষেত্রে অতটাও পরিমাণে ও আর H এর মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক, অফকোর্স H, তাহলে এখানে তাহলে এদের দুজনের মধ্যে এই কনসেপ্টের উপরে বেস করে আমরা কিন্তু H2 আর OF2 এর মধ্যে H2O যে বেশি বন্ধন কোণ দেখায় সেটা কিন্তু আমরা ওই VSEPR এর থার্ড রুল অনুযায়ী করতে পারছি, কিন্তু H2 আর Cl2 এর মধ্যে যে আমরা কিন্তু কম্পারিজন কিন্তু করতে পারছি না। তাহলে এটা কিন্তু একটা এক্সেপশনের মধ্যে পড়ে এবং কনসেপ্টটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখবে ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমরা করব এই এত সময় যে আমি H2O মানে লিখে দিচ্ছি কিভাবে ওর স্ট্রাকচার ওরকম বা অন্য একটা যখন আমি স্ট্রাকচার লিখছি আমি যে ইজিলি লিখে দিতে পারছি, এটা কেন আমরা করতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা বের করার একটা সূত্র এখন আমরা দেখব। তো H ইকুয়াল টু কি, H ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখন এই ভি মানে কি, ভি মানে তুমি দেখাচ্ছে H2O নিয়েছো, তাহলে সেন্টার কেন্দ্রে কে আছে ও, তাহলে এই ভি মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তথা ও, এক্ষেত্রে যেমন কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা, যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, এক্স মানে ওই যে তুমি এটা পুরো কম্পাউন্ডটা যেটা বের করবে হাইব্রিডাইজেশন এইচ মানে সংকরায়ন অবস্থা যেটা তুমি বের করবে, তার সেই পুরো অণুটাতে কটা কটা একযোজি কটা একযোজি পরমাণু আছে। তাহলে এক্স ইকুয়াল টু কি, একযোজি পরমাণুর সংখ্যা। সি মানে ক্যাটায়নের আধান, আর এ মানে হচ্ছে অ্যানায়নের আধান। ঠিক আছে, আমরা যখন অ্যাপ্লিকেশন করবো তখন এটা ডিরেক্টলি দেখবো। আচ্ছা, এটা আমরা অলরেডি পড়ে এসেছি, ওই স্টেরিক নাম্বার হিসেবে তখন পড়েছিলাম, এখন আমরা হাইব্রিডাইজেশন নিয়ে পড়ছি। তো হাইব্রিডাইজেশন তখনও যে এখনো তাই, পাল্টাবে না। তখন যেটা স্টেরিক নাম্বার ছিল এখন এটা হাইব্রিডাইজেশন। 2 হলে সরলরৈখিক, 3 হলে টিবিপি, সরি 3 হলে হচ্ছে ত্রিকোণীয় সমতলীয় ট্রাইগোনাল প্লানার, 4 হলে টেট্রাহেড্রাল চতুস্তলকীয়, 5 হলে টিবিপি ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অষ্টতলিকীয় 6 হলে, আর 7 হলে পিবিপি মানে পেন্টাগোনাল বাইপিরামিডাল তার মানে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং এগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা স্ট্রাকচার আঁকতে পারবে না। ঠিক আছে, তো 2 মানে কি, এস আর পি, এসপি হাইব্রিডাইজেশন বা এসপি সংকরায়ন। 3 মানে এস পিতে দুটো। আচ্ছা, এটা দেখো এস অরবিটাল মানে আমরা যখন পরমাণুর গঠন পড়েছিলাম, মানে এস মানে একটাই কক্ষ হয়, পি মানে 3টে, পি অরবিটাল 3টে কক্ষ নিয়ে গঠিত, সিমিলারলি ডি কটা নিয়ে গঠিত, 5টা, এরকম আমরা দেখেছিলাম। তো এই যে 3 মানে এস আর P2, 4 মানে এস P3, পি এর 3টের বেশি আর পি এর যাবে না। ঠিক আছে, 5 মানে হচ্ছে এস P3D, পিতে হাইস্ট 3টে যেতে পারে, তাহলে এস P3 3টে ঘর আছে, এস P3D। 6 মানে এস P3D2, আর এটা মানে এস P3D3। ঠিক আছে, তাহলে এগুলো আমরা দেখলাম। এবার দেখবো এর অ্যাপ্লিকেশন, যে এর অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তার আগে দেখো সংকর কক্ষে আমরা যদি হাইব্রিডাইজেশনের মান ওই সূত্র দিয়ে বের করতে পারবো। হাইব্রিডাইজেশনের কি সূত্র পড়েছি আমরা, তাহলে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আমরা জেনেছি। তাহলে আমরা এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন অবস্থা বের করার পর আমরা ওই যে পরমাণু আমরা পড়েছি তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বা তাতে কটা লোন পেয়ার আছে, নাম্বার অফ লোন পেয়ার আমরা বের করতে পারবো। কোন সূত্র, লোন পেয়ার ইকুয়াল টু এই যত তোমার হাইব্রিডাইজেশন বেরোবে তার সাথে এক্স মানে একযোজি অ্যাটম, এক্স মানে হচ্ছে নাম্বার অফ ইউনিভ্যালেন্ট অ্যাটম মানে একযোজি 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 অ্যাটম সংখ্যা, একযোজি পরমাণুর সংখ্যা, তার মানে একযোজি মানে কি, একযোজি মানে যে যোজ্যতা 1 দেখায়, আর ডি মানে নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম মানে দ্বিযোজি পরমাণুর সংখ্যা, দ্বি
যোজি মানে যার যোজ্যতা 2 তেমন পরমাণুর সংখ্যা, দ্বিযোজী পরমাণুর সংখ্যা। আমরা যখন অ্যাপ্লিকেশন করবো এরপর এটা আমরা ডিটেলসে বুঝবো। দেখো এখন আমরা কিছু এক্সাম্পল করি। আমরা হচ্ছে প্রথমে বের করব তার হাইব্রিডাইজেশন কত হবে এইচ, পরে বের করব এল, তার মানে নাম্বার অফ লোন পেয়ার কত হবে, এবং তারপরে ধীরে ধীরে আমরা দেখব তার স্ট্রাকচারটা কেমন হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা BF3 দিয়ে শুরু করি। তাহলে BF3, তাই তো, BF3, তাহলে BF3 যদি তোমরা হাইব্রিডাইজেশন বের করো সেটা কি হবে, সূত্র কি বলছে, সূত্র বলছে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটাই তো সূত্র বলছে। এইবারে এখানে BF3 মানে কি, BF3 মানে কেন্দ্রে কে আছে, এফ না বি, তোমরাই বলো কেন্দ্রে কে আছে, এফ না বি আছে, কেন্দ্রে আছে তোমার হচ্ছে অফকোর্স কেন্দ্রে আছে হচ্ছে তোমার কে, বি আছে কেন্দ্রে, তাহলে বি, কেন্দ্রে যদি বি থাকে তাহলে বি এর ভি মানে কি, কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন। এখন বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কত, বোরনের যদি ভ্যালেন্স ইলেকট্রন বের করো সেটা কত বেরোবে, বোরন মানে দেখো, বোরন মানে কোন ব্লক এলিমেন্ট, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এরা কিন্তু গ্রুপ 13, তাই তো। তাহলে বোরনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো 1s2 2s2 2p1, তাহলে ভ্যালেন্স কক্ষ 2s আর 2p, তাহলে 2s আর 2p তে মোট কটা ইলেকট্রন আছে, 2 আর 1 3টে, তাহলে ভি এর মান কত হবে, হাফ ইন্টু 3 প্লাস, এবারে এক যোজি অ্যাটম কারা, যোজ্যতা 1 দেখায় কারা, আমরা যখন লুইস ডট স্ট্রাকচার করেছিলাম তখন আমি তোমাদের যোজ্যতা সম্পর্কে বলেছিলাম। দেখো গ্রুপ 17, গ্রুপ 1 ও যোজ্যতা 1 দেখায়, ঠিক আছে, গ্রুপ 1 ও যোজ্যতা কত দেখায়, 1 দেখায়, এবং গ্রুপ 17, গ্রুপ 17 এর প্রত্যেকটা মৌলের কি হয়, ভ্যালেন্স ইলেকট্রন কত, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা, তাই তো পড়েছিলাম 7টা। তাহলে আমি কি বলেছিলাম, ভ্যালেন্স ইলেকট্রন যদি 4-এর বেশি হয়ে যায় তখন যোজ্যতা বের করতে গেলে তোমরা 8-এর থেকে বিয়োগ করবে, তাহলে 8 বিয়োগ 7 মানে কত হচ্ছে, যোজ্যতা 1, তাহলে গ্রুপ 17 ও যোজ্যতা 1 দেখায়, আবার গ্রুপ 1 এর মৌলেও যোজ্যতা 1 দেখায়। কিভাবে 1 দেখায়, তাহলে বললাম কিন্তু যে গ্রুপ 15 থেকে, যেমন গ্রুপ 15 মানে নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে 1s2 2s2 2p3, তাই তো, 3 আর 2 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, 5টা ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, 8-এর থেকে বিয়োগ করতে হবে 5, তাহলে 8-এর থেকে 5 বিয়োগ করলে কত পাবে, 3, তাহলে নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের যোজ্যতা 3। সিমিলারলি একইভাবে যদি 4-এর বেশি হয় ভ্যালেন্স ইলেকট্রনে, ভ্যালেন্স ইলেকট্রন যদি ভালোভাবে শোনো, ভ্যালেন্স ইলেকট্রন যদি 4-এর বেশি হয় তাহলে তখন তার যোজ্যতা বের করতে গেলে সেই সব এলিমেন্টের আমরা কি করব, 8-এর থেকে তার ভ্যালেন্স ইলেকট্রন বিয়োগ করব, তাহলে আমরা যোগ্যতা পেয়ে যাবো। তাহলে গ্রুপ 17 এর সমগ্র মৌল হ্যালোজেন, তাহলে হ্যালোজেনস শো দেয়ার ভ্যালেন্সি বা যোজ্যতা কত দেখায়, 1, তাই তো 1, তাহলে 1, তাহলে এফ যোজ্যতা 1 দেখায়, তাহলে মানে নাম্বার অফ এক্স মানে কি ছিল, নাম্বার অফ একযোজি অ্যাটম কটা আছে, 1 2 3, তাহলে 3 প্লাস 3, এখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন আছে, নেই, তাহলে সবগুলো 0 হয়ে গেছে, তাহলে হাফ ইন্টু 3 প্লাস 3 মানে কত হচ্ছে, হাফ ইন্টু 3 মানে 6/2, মানে 3 2 6 মানে 3, 3 মানে কত, sp2, তাহলে sp2। এখন দেখো তোমরা কি করেছো, sp2 যদি হয় সংকরায়ন, তাহলে তার গঠন কেমন হবে, ত্রিকোণীয় সমতলীয়, তাহলে এর গঠন কেমন হবে, এর গঠন হবে ত্রিকোণীয়, sp3 মানে কি, ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়, ঠিক আছে, তাহলে এটা হবে তোমার ত্রিকোণীয় সমতলীয়। তাহলে এর গঠন কেমন হবে, BF3। আচ্ছা এখানে আমরা ওখানে তো এতে কোনো লোন এর গঠন এরকম হবে, আমরা কিভাবে বুঝলাম, এতে কোনো লোন পেয়ার আছে কি, আমরা দেখে নিই, লোন পেয়ারের সূত্র কি ছিল, H মাইনাস এক্স মাইনাস ডি, হাইব্রিডাইজেশন কত বেরিয়ে গেছে, 3 মাইনাস এক্স মানে একযোজি অ্যাটম, মানে 3টে আছে একযোজি অ্যাটম, তাহলে 3 মাইনাস 3, দ্বিযোজি অ্যাটম একটাও নেই, তাহলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 0, তাহলে এখানে একটাও লোন পেয়ার নেই, তার মানে গঠন কেমন হবে, BF3 গঠন হবে এরকম। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, তাই তো। তো এখন আমরা
কি করব আমরা এখন SO3 এর আবার হাইব্রিড ঠিক একইভাবে আমরা SO3 এর গঠনটা আঁকার চেষ্টা করব। তো SO3 তুমি যদি আঁকো তাহলে কেমন হবে? আচ্ছা, SO3 দেখো, SO3 যদি তুমি গঠন আঁকো তাহলে SO3 তুমি কি আঁকতে পারো? SO3, তাই তো? SO3 SO3 যদি তুমি করো তাহলে প্রথম তুমি হাইব্রিডাইজেশন বের করো, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে এস মানে কত? কোন গ্রুপে আছে? অক্সিজেন সালফার, তাই তো? অক্সিজেন সালফার সেলেনিয়াম পোলোনিয়াম টেলুরিয়াম এরকম। তাহলে এই অক্সিজেনের যোজ্যতা কত? যে অক্সিজেনের যোজ্যতা যা হবে সালফারের যোজ্যতাও তাই হবে। এবং অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 1s2 2s2 2p4, তাই তো? তাহলে ভ্যালেন্স ইলেকট্রনে কটা যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? 4 আর 2 6টা ইলেকট্রন, তাহলে 6। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? অক্সিজেনের হাফ ইন্টু 6 প্লাস এখানে অক্সিজেনের যোজ্যতা কত আমরা আগে দেখে নিই। অক্সিজেনের যোজ্যতা ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের কত? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কত? 6। তাহলে এর যোজ্যতা বের করার নিয়ম কি? 8 থেকে 6 কি করব? বিয়োগ করব, যেহেতু 4-এর বেশি। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 2। তাহলে 6 প্লাস 2, এখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন নেই, তার মানে এটা পুরো 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 6 আর 2 8/2 মানে কত হচ্ছে? 4, তাই তো? এখানে নাম্বার অফ লোন পেয়ার এল ইকুয়াল টু কি হবে? এইচ মাইনাস এক্স মাইনাস ডি। তাহলে এইচ মানে কত বেরোচ্ছে? 4 মাইনাস এক্স মানে কত? একযোজি অ্যাটম এখানে একটাও আছে? নেই, ঠিক আছে? এখানে দ্বিযোজি অ্যাটম কটা আছে? দ্বিযোজি অ্যাটম কটা আছে? এই এই তো অক্সিজেনের যোজ্যতা কত বেরিয়েছে? 2। তাহলে অক্সিজেন কি অ্যাটম? ও ইজ ডাইভ্যালেন্ট অ্যাটম, ডাইভ্যালেন্ট বা দ্বিযোজি মৌল। অক্সিজেন কি মৌল? দ্বিযোজি মৌল, তো 2 যোজ্যতা দেখায়। তাহলে একটাও ইউনিভ্যালেন্ট নেই, কিন্তু দ্বিযোজি মৌল কটা আছে? 3টে। মানে 4 মাইনাস 3, তার মানে কত হচ্ছে? 1। 4 মাইনাস 3 মানে কত হচ্ছে? 1। তাহলে তাহলে 4 মাইনাস 3 মানে 1 হচ্ছে, তাই তো? তাহলে এখানে হচ্ছে কেমন গঠন হবে SO3 এর? আচ্ছা, ও সরি, দেখো এখানে হাইব্রিডাইজেশন আমি ভুল বের করেছি। 4 আর 2 6/2 মানে কত হচ্ছে? 3। তাহলে এটা কত বেরোবে? এইচ ইকুয়াল টু যদি 3 বেরোয় তাহলে এটা 3 মাইনাস 3 মানে এটা কত বেরোবে? লোন পেয়ার 0। তাহলে এরও এইচ ইকুয়াল টু 3 মানে sp2। তাহলে sp2 মানে কি? আর একটাও লোন পেয়ার নেই, sp2 প্লাস নো লোন পেয়ার, নন লোন পেয়ার। তাহলে SO3 কেমন দেখতে হবে? SO3 দেখতে হবে যেহেতু দ্বিযোজি SO3, ঠিক আছে? তাহলে আশা করি এর গঠনটাও তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এরপর আমরা কার গঠন দেখবো? আমরা POCl3 দেখবো, POCl3। আচ্ছা, তাহলে আমরা কিছু ইরেজ করি এখানে। POCl3 এর ক্ষেত্রে তোমরা তার আগে ফসফরাসের বের করতে শুরু করো, যে ফসফরাসের কত হবে, ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, প্লাস ফসফরাসের যোজ্যতা কত, বা এগুলো তোমরা বের করতে থাকো। POCl3, তাই তো? তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কি? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমাদের ফসফরাস। ফসফরাস হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তাহলে ফসফরাস কোন গ্রুপে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই তো? তাহলে ফসফরাস হচ্ছে এন ব্লকে। তাহলে 1s2 2s2 2p3। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। ভ্যালেন্স ইলেকট্রন 5। ভ্যালেন্স ইলেকট্রন 5 মানে যোজ্যতা 8 মাইনাস 5 ইকুয়াল টু 3। অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা 2 আমরা পড়েছি। আচ্ছা, হাফ ইন্টু এইচ ইকুয়াল টু ভি। ভি মানে কত? ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন হুইচ ইজ ইকুয়াল টু 5 প্লাস এক্স মানে কত? একযোজি অ্যাটম, 3টে হ্যালোজেন আছে, তাহলে 3। ক্যাটায়ন অ্যানায়ন কিছুই নেই এখানে, আর এখানে তো দ্বিযোজি কটা আছে আমাদের লাগে না, দ্বিযোজি মৌল। তাহলে 5 আর 3 8/2 মানে 4। নাম্বার অফ লোন পেয়ার কত? এইচ মাইনাস এক্স মাইনাস ডি। তাহলে এইচ মানে কত হচ্ছে? 4। একযোজি অ্যাটম 3টে, আর দ্বিযোজি অ্যাটম অক্সিজেন আছে একটা, দ্বিযোজি অ্যাটম দ্বিযোজি। তাহলে বিয়োগ করো, বিয়োগ 1, ডাইভ্যালেন্ট অ্যাটম একটা, তাহলে 0। এখানে কোনো লোন পেয়ার নেই। তাহলে 4 মানে কি হবে? sp3, তাই তো? তাহলে 4, তাহলে পি, যেহেতু অক্সিজেন দ্বিযোজি অ্যাটম তাই ডবল বন্ডের মাধ্যমে যুক্ত থাকবে, আর 3টে একযোজি। গঠন তো এরকম। তাহলে এটা হলে কি হবে? এটা টেট্রাহেড্রাল গঠন। কি গঠন? টেট্রাহেড্রাল গঠন কিন্তু হচ্ছে।
ঠিক একইভাবে তোমরা যদি এটা করো তোমরা পেয়ে যাবে, তাও আমি NH4+টা বলে দিচ্ছি, দেখে নাও। NH4+, NH4+ মানে কি? NH4+ মানে বলো, NH4+ মানে হচ্ছে আমাদের অ্যামোনিয়াম আয়ন, তাই তো? তাহলে NH4+ করছি আমরা এখন, কার করছি? NH4+। তাহলে ½V+X-C+A। এবার দেখো কেন্দ্র NH4 মানে এরকম একটা ব্যাপার হবে, NH4। তাহলে N মানে কত? সেন্ট্রাল এলিমেন্ট কে? কেন্দ্রীয় হলো নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে? নাইট্রোজেনের 3 আর 2 5টা, প্লাস এই হাইড্রোজেনও তো একযোজি, একটা ইলেকট্রন আছে হাইড্রোজেন, হাইড্রোজেন মানে 1s1, একযোজি অ্যাটম। তাহলে কটা আছে? 4টে। তাহলে 5+4। ক্যাটায়নের আধান কত? প্লাস। তাহলে মাইনাস করতে হবে, ক্যাটায়নের আধান কত আছে? প্লাস। প্লাস কটা প্লাস? একটা। তাহলে মাইনাস অফ অ্যানায়ন আছে, নেগেটিভ তো ছিল না। তাহলে ক্যাটায়নের আধান বিয়োগ করতে হবে, আর অ্যানায়নের আধান হলে যোগ করতে হতো। তাহলে 5 আর 4 9 -1 মানে 8/2 মানে 4। তাহলে NH4 4। এখানে লোন পেয়ার কটা আছে? 4 বিয়োগ NH4 4টেই একযোজি এলিমেন্ট, তাহলে X মানে একযোজি মানে 4, ডাইভ্যালেন্টটাও নেই, তাহলে 4 বিয়োগ 4 মানে 0। তাহলে 4+0 লোন পেয়ার, NP মানে লোন পেয়ার। তাহলে কত হবে? NH4 কেমন হবে? এও একই হবে, টেট্রাহেড্রাল। তাহলে NH4 কিন্তু মাথায় একটা প্লাস আছে, তাই তো? তাহলে NH4 এর স্ট্রাকচার আমরা করতে পারলাম। ঠিক একইভাবে SO4 এর তোমরা ট্রাই করবে। SO4, এস মানে কি? এস মানে অক্সিজেন, সালফার। এস এই ব্লকের আছে, তাহলে অক্সিজেনের সেন্ট্রাল, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6, তাই তো? তাহলে এই 6 থেকে আমরা বিচার করতে পারবো, তাই তো? আচ্ছা, আমরা যদি এখানে একটা আচ্ছা, এখানে যদি আমরা একটু এক্সট্রা একটা পেজ নিয়ে দেখি যে কেমন ব্যাপার হচ্ছে, যদি আমরা একটু লিখে রাখতে চাই, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এরা হচ্ছে কোন ব্লক? গ্রুপ 13, তাই তো? এদের হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন কত করে? এর দেখো 1s2 2s2 1s2 2s2 2p1, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 3। আচ্ছা, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্ট্রনশিয়াম, লেড, এরা হচ্ছে গ্রুপ 14। তাহলে এদের ভ্যালেন্স ইলেকট্রন কত? 4। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা গ্রুপ 15। এগুলো কি তোমরা মনে রাখবে, ঠিক আছে? তাহলে এদের ভ্যালেন্স ইলেকট্রন 5 করে আমরা জানি। আচ্ছা, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলোনিয়াম, এরা গ্রুপ 16 এলিমেন্ট, এদের ভ্যালেন্স ইলেকট্রন 6। তারপর হচ্ছে তোমার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন, এদের হচ্ছে গ্রুপ 17 এলিমেন্ট, এদের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7। আর হচ্ছে লাস্টে ইনার্টরা, তোমার হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে? এদের গ্রুপ 18 এলিমেন্ট, এদের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কত? 8। আর এদের যোজ্যতা হচ্ছে 3, এর 4, এর 1, এর 2, এর 3, 4, তাই তো? কেন? কারণ কেন এটা হচ্ছে? কারণ এটা 4-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 8 থেকে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাই এটা তোমাদের যদি এই জিনিসটা মনে থাকে, তাহলে কিন্তু তোমরা যে কোনো ধরনের মৌলের ক্ষেত্রে তোমরা হাইব্রিডাইজেশন কিন্তু বের করতে পারবে। আশা করি তাহলে তোমরা ICl4 বা I3-। আচ্ছা, আমরা পরের ক্লাসে এগুলো আবার করে দেখাবো দরকার হয়, ঠিক আছে? তো এরপরে দেখি আমাদের কি আছে। এরপরে আছে বন্ধন ধ্রুবীয়তা। আচ্ছা, বন্ধন ধ্রুবীয়তা আমরা পরের ক্লাসে করব, ঠিক আছে? তাহলে I3- এর এটা যদি তোমরা করতে চাও, একবার দেখতে চাও, তাহলে দেখতে আমি তোমাদের দেখাতে পারি। দেখো I3-, তোমরাই ট্রাই করবে, আমি একটু বলে দিলাম। আর দেখো I3-, তো এখানে আমরা বুঝতে পারছি না, সবই তো আয়োডিন, তাহলে আমরা কোনটা কিভাবে বার করব কিছুই বুঝতে পারছি না। তো আয়োডিন কটা আছে এখানে? আয়োডিন এখানে আছে হচ্ছে তোমার 3টে, তাই তো? আই আই আই, তাহলে কেন্দ্রে কি আছে? এই I3, 3টে আই আছে এখানে। তাহলে কেন্দ্রেও আই আছে, আর বাইরে যে কোনো দুটো এরকম আই আছে। তাহলে H= আমরা সূত্র কি পড়েছি? হাফ
ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস, এটাই আমরা পড়েছি। তাহলে হাফ ভি মানে সেন্টারে তাহলে কে আছে, কেন্দ্রীয় মৌল আয়োডিনই, তাহলে আয়োডিন মানে 7টা ভ্যালেন্স ইলেকট্রন প্লাস এই কেন্দ্রের আয়োডিন বাদ দিয়ে তাহলে বাইরে কটা একযোজি আছে, দুটো, তাহলে 7 প্লাস 2 মাইনাস ক্যাটায়ন এখানে নেই, প্লাস অ্যানায়ন আছে কটা, একটা, তাহলে 7 আর 2 9 আর 1 10/2 মানে কত হচ্ছে 5, তাহলে কত হবে sp3d। D2 লিখবো কেন, লিখবো না তো, কারণ S মানে 1, 3 আর 1 4 আর 1 5, 5 করতে হবে আমাদের ওভারঅল হাইব্রিডাইজেশন। এবার নাম্বার অফ লোন পেয়ার দেখে নিই, লোন পেয়ার H মাইনাস এক্স মাইনাস ডি, হাইব্রিডাইজেশন কত বেরিয়েছে 5, এক্স কত একযোজি এলিমেন্ট দুটো, ডাইভ্যালেন্টটাও নেই, তাহলে কটা আছে 5 মাইনাস 2 মানে 3টে লোন পেয়ার আছে। তাহলে এর গঠনটা আমরা, স্ট্রাকচারটা আমরা কেমন ভাবে লিখবো, এর হচ্ছে হাইব্রিডাইজেশন 5 প্লাস 5 এবং লোন পেয়ার সংখ্যা হচ্ছে 3টে, তাহলে একটা আই থাকলো, এর 3টে লোন পেয়ার আছে, একটা দুটো তিনটে আছে লোন পেয়ার, আর আর দুটো আয়োডিন আছে, তাহলে দুটো আয়োডিনকে তোমরা এরকম ভাবে লিখতে পারো, দুটো আয়োডিন, তাহলে দুটো আয়োডিন, এটা হচ্ছে কার স্ট্রাকচার, I3 মাইনাস এর স্ট্রাকচার। আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। এরপরেও আমি এখনো কিছু ভিএসিপিআ তত্ত্বের সাহায্যে কিছু স্ট্রাকচার আমরা করানোর চেষ্টা করব, যেগুলো একটু আলাদা রকম হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, তো দেখা হবে পরের ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।